আসসালামু আলাইকুম। একাডেমিক হেল্পলাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল বাসের। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটি সম্পর্কে জানবো। এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করব। আর অঙ্কগুলো করার আগে সর্বপ্রথম আমাদেরকে যেটা জানা দরকার সেটা হচ্ছে চলক। প্রথমে আসলে হচ্ছে চলক কি জিনিস। এটা ক্লাস 6 থেকে মোটামুটি এটা সম্পর্কে আমরা কিছুটা হলেও জানি। তবে আমি আবার বলছি, চলক হচ্ছে যে একটা রাশিতে যে জিনিসটা হচ্ছে আমাদের অজানা। ম্যাথমেটিক্সে আমরা সমীকরণ ব্যবহার করি, বিভিন্ন রকমের সমীকরণ আছে, যে এই সমীকরণগুলোতে যে জিনিসগুলোর মানগুলো অজানা থাকে সেটাই হচ্ছে চলক। যেমন আমরা অনেক সময় দেখি যে লেখা আছে 4x² প্লাস 5x প্লাস 6 সমান হচ্ছে 0 বা সামথিং কিছু একটা লেখা থাকে। এইখানে এই x টাই হচ্ছে আমার চলক, কারণ হচ্ছে এইখানে x এর কোনো মান আমাদের আপাতত জানা নেই। তো তার মানে হচ্ছে একটা সমীকরণে যেটা আমাদের অজানা সেটাই হচ্ছে চলক। চলকের আমরা আরেকটা নাম ছোট ক্লাস থেকে শিখে আসছি, সেটা হচ্ছে অজ্ঞাত রাশি। অর্থাৎ যেটা আমাদের অজানা সেটাই হচ্ছে কি চলক। অজ্ঞাত মানে হচ্ছে যেটা জানা নেই। তো আমরা বুঝতে পারলাম যে চলক হচ্ছে যেটা একটা অজানা রাশি, যেটা সমীকরণে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। সমীকরণ আমরা মোটামুটি একটু জানি যে সমীকরণ কি জিনিস। তো সমীকরণে আমি কিছু বলছিলাম, ডিরেক্ট চলে যাচ্ছে হচ্ছে দ্বিঘাত সমীকরণটা কি। সেই ক্ষেত্রে এখানে লেখা আছে দ্বিঘাত শব্দটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, দ্বি মানে হচ্ছে 2 আর ঘাত মানে হচ্ছে পাওয়ার। তার মানে যেই চলকের পাওয়ারটা থাকে হচ্ছে 2, সেই একটা সমীকরণে যদি চলকের পাওয়ার 2 থাকে, সর্বোচ্চ পাওয়ার, একটা জিনিস মাথায় রাখতে হবে, সর্বোচ্চ পাওয়ার যদি 2 থাকে তাহলে সেটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। আমরা এক্সাম্পলের দিকে যদি তাকাই, যে 4x 5 যদি আমি 0 লিখি, এখানে খেয়াল করে দেখি x টা হচ্ছে আমার চলক, কিন্তু এই x এর পাওয়ার হচ্ছে এখানে 1। যেহেতু x এর পাওয়ার এখানে 1, সেহেতু এটাকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ বলতে পারি, একঘাত সমীকরণ বলতে পারতেছি, এবং এক চলক বিশিষ্ট। কিন্তু আমি এই সমীকরণটা যদি আরেকটু অন্যভাবে লিখি, যে 5x² প্লাস 2x প্লাস 5 সমান হচ্ছে 0, এটা একটা সমীকরণ। এখানে আমার চলক হচ্ছে x, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা জায়গায় x এর পাওয়ার হচ্ছে 1 আর একটা জায়গায় x এর পাওয়ার হচ্ছে 2। তার মানে এখানে ঘাত মানে হচ্ছে পাওয়ার সর্বোচ্চ আছে হচ্ছে 2। যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, সেই ক্ষেত্রে আমরা এখানে বলবো এই সমীকরণটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, এবং এটা হচ্ছে এক চলক বিশিষ্ট। এখানে অন্য কোনো চলক নাই, চলক হচ্ছে একটি। যেহেতু একটি চলক এবং ওই চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, সেই জন্য আমরা এই সমীকরণটাকে বলতে পারবো হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণ চিনতে পারলাম। এখন এইটা নিয়ে একটা আরো কিছু আলোচনা করা হয়েছে, যে এই দ্বিঘাত সমীকরণটা আদর্শ রূপটা কি রকম হতে পারে। যেমন আমি কিন্তু এভাবেও বলতে পারি যে 4x² হচ্ছে 8, এটাও কিন্তু বলা যেতে পারে, এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ। এখন কোশ্চেন আসতে পারে যে আগেরটাতে হচ্ছে x এর পাওয়ার 1 ছিল, এখানে x এর পাওয়ার 1 নাই, শুধু x², তার মানে কি দুইটা কি আলাদা? হ্যাঁ, দুইটা আলাদা, কিন্তু দুইটাই দ্বিঘাত সমীকরণ। এখানে নাই বলতে যে তা না, সেরকম না। আমি কিন্তু এখানেও এইভাবে লিখতে পারি যে 0 × x = 8। তো এখানে কিন্তু x এর পাওয়ার 1 আসছে, কিন্তু সেটা 0 এর সাথে অনেকটা এই রকম ফরম্যাটে থাকে। বাট এটা যেহেতু 0 এর সাথে গুণ আছে, লিখলেও চলে, না লিখলেও চলে। আমাদেরকে মাথায় এটাই রাখতে হবে যে পুরো সমীকরণে x যে চলকটা, সেই চলকের সর্বোচ্চ পাওয়ার কত। যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার 2, সুতরাং এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। তো যেহেতু আদর্শ সমীকরণটা আসতেছে, তাহলে আদর্শ সমীকরণটা কিরকম হতে পারে সেটা থেকে যদি আমরা একটু তাকাই, তাহলে ম্যাথমেটিশিয়ান এটাকে এইভাবে বর্ণনা করছে যে x² প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0। এটা হচ্ছে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখানে খেয়াল করে দেখবো যে x এর পাওয়ার সর্বোচ্চ হচ্ছে 2, তারপরে 1 কমছে, তারপরে আরো 1 কমছে। এখানে কিন্তু x কিন্তু নাই, বলতে যে একদম নেই তা না, এখানে x এর পাওয়ার 0 হওয়ার কারণে সেটা একটা কনস্ট্যান্ট হয়ে গেছে। এর জন্য এই c টাকে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর এখানে আমরা পাচ্ছি x² এর সাথে যেটা আছে সেটাকে আমরা a হিসেবে চিন্তা করব, x এর সাথে যেটা আছে সেটাকে হচ্ছে আমরা b হিসেবে চিন্তা করব। এখন এইটাকে আদর্শ সমীকরণ হিসেবে ধরা হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে এরকম সমীকরণ নিয়ে আমরা আগেও পরিচিত ছিলাম। যেমন আমরা ছোট ক্লাসে মিডল টার্ম সংক্রান্ত একটা অঙ্ক করছি, যে সাপোজ হচ্ছে যদি এরকম থাকে যে x² - 5x + 6 যদি 0 হয়, এটা আমরা সমাধান করতাম হচ্ছে মিডল টার্ম উপায়ে। আমরা এটা মনে রাখতাম হচ্ছে তিনটা রাশি আছে, প্রথমটার পাওয়ার দ্বিতীয়টাতে অর্ধেক হইছে, লাস্টে একটা কনস্ট্যান্ট থাকছে। এই ক্ষেত্রে আমরা মিডল টার্ম করছি, কিন্তু এমন কিছু বড় হতে দেখতেছি, এমন কিছু অঙ্কগুলো আসছে যেগুলো ঠিক এরকমই দেখতে, কিন্তু সেগুলো মিডল টার্ম হয় না। যখনই মিডল টার্ম হচ্ছে না, তখন সেগুলো কিভাবে আমরা x এর মান সমাধান করব? কারণ আমরা একটা সমীকরণে
কিন্তু x যে অজ্ঞাত রাশি বা চলক এর কিন্তু কয়েক মান থাকে, সেই মানগুলোকে বলা হচ্ছে সমীকরণের মূল বা বীজ। আমি এখানে লিখে রাখছি সমীকরণের মূল বা বীজ হচ্ছে একটা সমীকরণকে সমাধান করে আমরা যে মানগুলো পাবো সেই চলকের, এই চলকের মানটাই হচ্ছে সমীকরণের মূল বা বীজ। এখন এইটা তো আমরা মিডল টার্মের সাহায্যে করতাম, যেমন এটা সাপোজ যদি আমি মিডল টার্মের সাহায্যে করি, এখানে আমার আসবে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 6 সমান 0। তাহলে x কমন নিলে আসবে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে আসবে x মাইনাস 3 সমান 0। তাহলে x মাইনাস 3 x মাইনাস 2 সমান 0। আমি ডিটেইলস লিখছি না কারণ মিডল টার্ম সম্পর্কে আমরা জানি। এখানে আমরা কয়টা ভ্যালু পাইছি? দুইটা, x এর দুইটা মান পাইছি। দ্বিঘাত সমীকরণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুইটা মানই পাবো। এখন যদি এটা মিডল টার্ম করা না যেত, যে এই ক্ষেত্রে যদি একটু চেঞ্জ করে আসতো, তাহলে আমরা কি করতে হবে? তো এইটা করার জন্যই এই চ্যাপ্টারের মেইন আলোচনা, যে মিডল টার্ম যদি না হয় সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা কিভাবে করব। তো এটা করার জন্য যে সূত্রটা তৈরি করা হয়েছে, যে x এর একটা মান, সেই মানে যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্রের সাহায্যে যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান করা সম্ভব, হোক সেটা মিডল টার্ম হতেও পারে নাও হতে পারে। যদি মিডল টার্ম হয় সেটা আমরা এই সূত্রের সাহায্যে করতে পারবো, যদি মিডল টার্ম নাও হয় সেই ক্ষেত্রে আমরা এই সূত্রের সাহায্যে করতে পারবো। অ্যাকচুয়ালি মিডল টার্ম যদি না হয় সেই ক্ষেত্রে কিভাবে করা যায় সেটার কথা চিন্তা করে এই সূত্রটা তৈরি করা হয়েছে। তাহলে এখন আমরা একটু দেখি যে আগে যে অঙ্কটা ছিল, যেটা মিডল টার্মের সাহায্যে আমরা অ্যানসার বের করছিলাম 2 * 3, সেটা যদি আমি এটার সাহায্যে করি তাহলে 2 আর 3 আসে কিনা। আমাদের সমীকরণটা ছিল x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এটা ছিল একটু আগে লেখা সমীকরণ। এইটাকে আমি মিডল টার্ম করে দেখলাম যে 2 আর 3 আসছিল, কিন্তু যদি আমি এটাকে এটার সাহায্যে করতে চাই তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে এই যে আদর্শ সমীকরণটা আছে, এই আদর্শ সমীকরণের সাথে এটাকে আমাকে তুলনা করতে হবে। তো তুলনা করে দেখি যে x স্কয়ারের সাথে কি আছে, একটা a আছে। তাহলে এখন এই সমীকরণটাতে x স্কয়ারের সাথে কিছু নাই মানে কিন্তু এখানে একটা 1 আছে। তাহলে এই 1টাকে কিন্তু আমি এই হিসেবে চিন্তা করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমি a = 1 ধরতে পারতেছি। দেন x এর সাথে আমার কি আছে? b, আর এখানে x এর সাথে -5 আছে। তাহলে b এর মানটা হবে হচ্ছে -5, আর লাস্টে একটা কনস্ট্যান্ট আছে c, তো এখানে c হিসেবে আছে হচ্ছে 6। তাহলে c কে আমরা লিখতে পারবো কত? 6। তাহলে এই x এর মান বের করার জন্য এখানে কিন্তু তিনটা রাশিতে চিহ্নিত করেছে a b c, আমরা তিনটা মান অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা যদি এখানে আমরা মানটা বসাই সমীকরণে, সুতরাং যে x = সূত্রটা ছিল -b প্লাস মাইনাস √ b স্কয়ার মাইনাস 4ac। এবার হচ্ছে আমরা যা যা মান বসাবো, আমাদের b এর মান কত পাইছিলাম সমীকরণের সাথে তুলনা করে? -5। তাহলে আমি যদি এখানে -5 বসালাম, এখানে বসবে হচ্ছে -5 স্কয়ার মাইনাস 4 * ac, সূত্রের 4, এর মান হচ্ছে আমার এখানে 1, c এর মান হচ্ছে 6, নিচে 2 * a, এর মান কত? এর মান হচ্ছে 1, সরি। আচ্ছা, এখন একটু ক্যালকুলেশন করি। মাইনাস এ মাইনাসে প্লাস, এখানে +5 হবে, -5 এর স্কয়ার করলে হচ্ছে 25, 4 * 1 * 6, তাহলে -24, নিচে হচ্ছে 2। তাহলে এখানে প্লাস মাইনাস 25 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে √1 / 2। আমি একটু এদিকে লিখি। এখন এখানে আসছে হচ্ছে প্লাস মাইনাস √1 কে রুট করলে আমাদের কত আসবে? 1 ই আসবে /2। প্রশ্ন হচ্ছে যে আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা তো দেখতে পাচ্ছি যে একটা দ্বিঘাত সমীকরণের মান আসবে হচ্ছে দুইটা, এখানে কিন্তু শুধু x দিয়ে লেখা আছে। খেয়াল করে দেখি এখানে প্লাস এবং মাইনাস একসাথে আছে, তার মানে হচ্ছে এইখান থেকে কিন্তু দুইটা মান আসবে। আমি যদি এই পুরোটা ক্যালকুলেশন করে যখন প্লাস দিয়ে একবার করব তখন একটা মান আসবে, মাইনাস দিয়ে একটা করলে তখন কিন্তু দুইটা মান আসবে। তো ওই পর্যায়ে আমরা চলে আসছি, আমরা ছোটখাটো করার পরে তারপরে দুইটাকে আলাদাভাবে দিয়ে দেব। এখন হচ্ছে এইখানে আমরা 5 প্লাস মাইনাস 1 / 2 পাইছি। তাহলে আমি যদি x এর একটা মান 1 কে চিন্তা করি, x1 এটা হবে 5 + 1/2, আর এটা যদি আমি x2 চিন্তা করি এটা হবে 5 - 1/2। তাহলে এখানে পাচ্ছি 5 আর 1 যোগ করলে 6/2, এটা মানে হচ্ছে 3, আর এখানে আছে 4/2, এটা হচ্ছে কত? 2। তাহলে খেয়াল করে দেখি ওই যে আগে যখন আমরা পড়ছিলাম একটু আগে, সেখানে আমরা দেখছিলাম যে মিডল টার্মের সাহায্যে x এর মান দুইটা আসছিল, সেটা তখন আমার 2 আর 3 আসছিল, এখনো কিন্তু 2 এবং 3 আসছে। তাহলে এই যে সূত্রটা যে করা হয়েছে সেটা মিডল টার্মের জন্য, এবং মিডল টার্ম যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা করতে পারি। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে মিডল টার্মের করা যায় এমন একটা রাশি, যদি মিডল টার্ম করা না যায় সেটা বেলা একটা एग्जांपल আমরা দেখি। ধরলাম একটা সমীকরণ এরকম ভাবে লেখা আছে যে -1 প্লাস 5x স্কয়ার মাইনাস 4x সমান হচ্ছে 0। সমীকরণটা প্রাথমিক অবস্থায় দেখতে একটু অন্যরকম লাগতেছে।
কারণটা হচ্ছে এই সমীকরণটা সাজানো নাই, যদিও এটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। যেহেতু সমীকরণটা সাজানো নাই, তো আমার ফার্স্ট কাজ হবে সমীকরণটাকে ঠিক আদর্শ ফরম্যাটে সাজানো। তো আদর্শ ফরম্যাটে সাজাতে হলে একটা লাইন বেশি করব, 5x² - 4x - 1 = 0। যখন আমাদের বইয়ের অঙ্কগুলোতে কিছু কিছু অঙ্কগুলোতে দেখবো যে এইভাবে সাজানো নাই, তখন আমাদের ফার্স্ট কাজ হবে অঙ্কগুলো সমীকরণটাকে ঠিক আদর্শ সমীকরণের সাথে সাজানো। তারপরে কাজটা হবে এই সমীকরণটাকে এটার সাথে তুলনা করতে। তুলনা করতে গিয়ে আমরা দেখবো যে x² সাথে যেটা আছে সেটা হবে আমার কি এর মান। তাহলে এখান থেকে আমি যদি তুলনা করি, তাহলে এর মান এখানে আমরা পাবো হচ্ছে 5, b এর মান পাবো হচ্ছে -4, c এর মান হচ্ছে -1। মানগুলো আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণটা সমাধান করা। কোন সূত্রের সাহায্যে? আমরা x এর যে সূত্রটা লিখছিলাম সেই সূত্রের সাহায্যে। তাহলে সূত্রটা ছিল কি, x = -b ± √b² - 4c / 2a। আমরা এখন মান বসায় দেই। b এর মান কত পাইছি আমরা এখানে? -4। তাহলে -4 ± -4² এর মান হচ্ছে 5, c এর মান হচ্ছে আমার -1, আর নিচে 2 * -1। তাহলে এখানে করে হচ্ছে +4, 4 কে স্কয়ার করলে 16 আসে, এই মাইনাস আর এই মাইনাসের কারণে এটা হয়ে যাবে প্লাস 4 × 5 = 20, নিচে 2 এর সাথে 1 বিয়োগ করলে -2। তাহলে 4 + -20 এর সাথে 16 যোগ করলে 36 / -2। আমরা জানি 36 কে রুট করলে আসবে হচ্ছে হলো 6, নিচে -2। এখন কিন্তু ছোট হয়ে গেছে, এখন আমরা একবার প্লাস দিয়ে আলাদা করে দিব, একবার মাইনাস দিয়ে আলাদা করে দিব। যদি আমরা করি তাহলে ধরলাম যে x1 টা হচ্ছে 4 + 6 / -2, আর x2 টা হচ্ছে 4 - 6 / -2। তাহলে এখানে 10 / -2 আসতেছে হচ্ছে -5, এখানে আসছে -2/-2 = হচ্ছে 1। তাহলে আমার এই সমীকরণটা সমাধান করে আমরা দুটো মান পাইছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -5। এইভাবে হচ্ছে আমরা যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এভাবে সমীকরণটাকে ফার্স্টে সাজাবো আদর্শভাবে। সাজানোর পর এই সমীকরণের সাথে তুলনা করব, তুলনা করে এর মান, b এর মান, c এর মান বের করব। বের করার পর আমার সমীকরণ সমাধানের জন্য মেইন যে সূত্রটা আছে x = -b ± √b² - 4c, সেখানে আমরা মানগুলো বসাবো। বসে ভিতরে ক্যালকুলেশন করে একদম ছোট যখন চলে আসবে তখন হচ্ছে আমরা এই প্লাস এবং মাইনাসকে দুজনকে আলাদাভাবে দিয়ে দিব, তারপর আমরা দুটো মান পেয়ে যাব। তাহলে যে সমীকরণ সমাধান করা শিখলাম, সেখান থেকে সমাধান করে যে দুইটা মূল বা বীজ বের করতে হয় সেটা আমরা শিখলাম। এখন যেটা আছে এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে নিশ্চয়ক বা পৃথক। জিনিসটা নতুন, কিন্তু এই চ্যাপ্টারে এটা দেয়া আছে বইতে। এখন কথা হচ্ছে এই জিনিসটা আসলে কি, পৃথক বা নিশ্চয়ক জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এইটুকের একটা সূত্র আছে, আমরা যে সূত্রটা মান মানে x এর মান বের করার ক্ষেত্রে আমরা অলরেডি ব্যবহার করছি। সেখানে কোথাও কোন একটা জায়গাতে আমরা দেখছিলাম যে b² - 4ac ছিল। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে পৃথক বা নিশ্চয়কের সূত্র। এটার উপর সমীকরণের মানটা ডিপেন্ড করে, যে সমীকরণের মানটা কি মূলদ আসবে নাকি অমূলদ আসবে, সমীকরণের দুইটা মানে কি আমার সমান হবে নাকি অসমান হবে, সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই জিনিসটার উপর। যেহেতু এই জিনিসটুকের উপর ডিপেন্ড করতেছে, সেইখান থেকে এটা নাম দেওয়া হচ্ছে নিশ্চয়ক, যে অ্যাকচুয়ালি সে নিশ্চিত করতেছে যে একটা সমীকরণের মূল কি রকম হবে। আর আরেকটা নাম দেওয়া আছে সেটা হচ্ছে পৃথক। আমাদের বইতে সম্ভবত পৃথক দেওয়া আছে, এর অন্য একটা নাম হচ্ছে নিশ্চয়ক। এখন আমরা তো শিখলাম যে নিশ্চয়কের সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি এতটুকু, b² পড়েছি। আমি একটা জিনিস বলে ফেলছি যে এই নিশ্চয়কটাই কিন্তু আমাকে নির্ধারণ করছে যে একটা সমীকরণের মূল বা মানটা কি রকম হবে। তো মূলের ওইটাই হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয়। আমি পরেরটাই লিখছি মূলের প্রকৃতি নেই। প্রকৃতি বলতে বোঝাচ্ছে যে মানটা কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে নাকি সমান হবে নাকি অসমান হবে। পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে আমার এই নিশ্চয়ক, যেটা হচ্ছে b² - 4ac। আমি ডিটেইলস ক্যালকুলেশন দেখাবো না, আমি এইখান থেকে একটু দেখাবো। আমি ফার্স্ট আবার একটু সূত্রটা লিখি যে x = -b ± √b² - 4ac / 2a ছিল। আমাদের এই টুক অংশটা হচ্ছে রুটের ভিতরে, আমরা এতটুকটাকে বলা হচ্ছে হলো নিশ্চয়ক, যেটাকে আমি সাইডে ডি দিয়ে চিহ্নিত করছি। ধরলাম এটি হচ্ছে আমার ডি। আমি বলছি যে এই জিনিসটা ডিপেন্ড করবে সমীকরণের মানগুলো কেমন হবে। তো এটার এক্সাম্পল আমরা এখানে একটু দেখি যে কি ক্ষেত্রে কিরকম আসতে পারে। যেমন এখানে আমি একটা বলছি যে ডি = 0 হলে মূলদ্বয় সমান এবং মূলক। তো ডি 0 বলতে কোনটা? এইটুক 0। আমি ডিএফপি দেখাচ্ছি এখানে যে -b ± ভিতরের অংশ যদি 0 হয়, আমার এই ভিতরের অংশ হচ্ছে b² - 4ac, যেটাকে আমি নিশ্চয়ক বলছি। এই নিশ্চয়কের মানটা যদি 0 হয়, খেয়াল করে দেখি রুটের ভিতরে 0 হয় মানে কি পুরো জিনিসটাই 0 হয়ে যাবে। তো পুরো জিনিসটা যদি 0 হয়
নিচে থাকতেছে এতটুকু, এই দুটো যাই থাকুক না সেটা হচ্ছে পরের বিষয়, আমার এতটুকু শূন্য হয়ে গেছে। এখন এতটুকু শূন্য হয়ে যাওয়ার মানে হচ্ছে আমার জাস্ট এতটুকু ক্যালকুলেশন করতে হবে। আমি যদি দুইটাকে আলাদা আলাদাভাবে লিখি, এরপরটা আমরা লিখবো হচ্ছে x1 সমান হচ্ছে -b + 0/2a, আর একটা লিখবো হচ্ছে -b, যদি x2 লিখি -b - 0/2a। খেয়াল করি জিরোর সাথে জিরো দিয়ে কোনো কিছুকে যোগ করলেও যা আসবে, কোনো কিছুকে বিয়োগ করলেও কিন্তু তাই আসবে। তার মানে ঘুরে ফিরে কিন্তু এখানে -b/2a আসতেছে, এটাও কিন্তু -b/2a আসতেছে। তার মানে এখানে যেটা লিখছিলাম যে d যখন শূন্য হবে তখন আমার মূলদয় হবে কি সমান, কারণ দুইটা মূলদয় কিন্তু একই রকম আসছে, এটা আসছে -b/2a, এটাও আসছে -b/2a, এবং এই মান দুটো মূলদ হবে। তাহলে প্রথম কেসটা কমপ্লিট। সেকেন্ড যেটা হইতে পারে সেটা হচ্ছে d এর মানটা শূন্য থেকে বড় হইতে পারে। আমরা এই b² - 4ac এটা কখনো বড় হতে পারে, কখনো ছোট, কখনো শূন্য। তো শূন্যের বেলায় কি হতে পারে সেটা আমরা দেখলাম। যদি d এর মানটা অর্থাৎ নিশ্চয়টা শূন্য থেকে বড় হয়, শূন্য থেকে বড় মানে 1 2 3 4 পৃথিবীতে অনেক কিছু হইতে পারে, তো সেই ক্ষেত্রে মূলদয় হবে অসমান, মূলদ এবং অথবা অমূলদ দুটোই হতে পারে। তো অসমান যদি কেন হবে, ধরলাম যে b² - 4ac কোন একটা অঙ্কে b² - 4ac এটা হচ্ছে আমার নিশ্চয়, যার মানটা আমরা সাপোজ, আমি অঙ্ক দেখাচ্ছি না, সাপোজ ধরো মানটা ছিল আমার 5, যদি 5 আসে তাহলে আমার এখানে -b ± √5/2a। তো এখানে খেয়াল করে দেখি এই √5 এর একটা মান আছে, এই মানটা এখানে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, তখন কিন্তু দুইটা আলাদা আলাদা মান আসবে। তো -b √5/2a এটা আসবে একটা, আর একটা -b -√5/2a। তার মানে এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা মান, কারণ আমি √5 একই সংখ্যা একবার যোগ করছি একবার বিয়োগ করছি, তো সেই ক্ষেত্রে যেহেতু একবার যোগ একবার বিয়োগ অবশ্যই দুইটা মান কি আলাদা আসবে। তো এখানে যেটা বলছিলাম যে মূলদয় সবসময় কি হবে অসমান হবে, কখন, যখন d এর মানটা শূন্য থেকে বড়। নিচে একটা জিনিস লিখছি মূলদ এবং অমূলদ, এই জায়গাটা আমি একটু পরে আসতেছি, তার আগে এটা আমি একটু কমপ্লিট করি। এটা হচ্ছে d এর মানটা যদি শূন্য থেকে ছোট হয়, এখন খেয়াল করি যে আমার নিশ্চয়টা ছিল হচ্ছে b² - 4ac, এটা শূন্য থেকে ছোট। শূন্য থেকে ছোট মানে কি, এটা অবশ্যই একটা ঋণাত্মক সংখ্যা, শূন্য থেকে ছোট মানে হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। তো আমার এই জায়গাটাতে, এটা আমাদের মেইন সমীকরণের সূত্র ছিল, এইটাতে যদি আমার b² - 4ac শূন্য থেকে ছোট হয় তখন আমি তাকে ঋণাত্মক সংখ্যা পাবো। সাপোজ ধরো -1, যদি আমি -1 এর কথা চিন্তা করি, আমরা জানি ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয়, আমরা এটা জানি যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, তখন আমার পুরো ক্যালকুলেশনটা আসবে হচ্ছে একটা অবাস্তব মান এবং অসমান, কারণ এখানে আমি এটা একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তখন দুইটা মান আলাদা থাকবে, কিন্তু ঋণাত্মক সংখ্যাটা যেহেতু বর্গমূল হয় না সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমার মূলদয় দুইটা আসবে কি অবাস্তব। আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার হলো। এখন যেটা বলছিলাম যে মূলদ এবং অমূলদ, এটা আমি বাদ রাখছিলাম, এখানে আমি কনফার্ম ছিলাম যে অসমান হবে, মূলদ হতে পারে অমূলদ হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে কখন মূলদ হইতে পারে এবং কখন অমূলদ হইতে পারে, সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমার b² - 4ac এটা তো নিশ্চয় এটা 0 থেকে বড়, তো 0 থেকে বড় তো অনেক সংখ্যা আছে, যেমন আমার 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 15 হতে পারে। তো এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্যটা একটা জায়গায়, সেটা হচ্ছে যেমন আমি 4 এর কথা যদি চিন্তা করি, 4টা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 2 5 15 এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এগুলোকে যদি আমি রুট করি, যেমন √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, তো যখন d এর মানটা শূন্য থেকে বড় হবে এবং ওই মানটা যদি পূর্ণবর্গ না হয়, যদি পূর্ণবর্গ না হয়, যেমন √2 √3 √5 এগুলো অমূলদ সংখ্যা, সেই ক্ষেত্রে আমার এটা আসবে অমূলদ। কিন্তু d এর মান শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ, আমি একটা एग्जांपल দেখাই যে -b এখানে ছিল 4b² - 4ac / 2a, এইটুকুকে ধরলাম একটা পূর্ণবর্গ রাশি, মনে করি যে একটা রাশি আসলে হচ্ছে 4, আমার b² নিশ্চয়টা মান আসছে কত 4, এটা কিন্তু পূর্ণবর্গ রাশি, এটাকে পূর্ণবর্গ যদি আমি করি তাহলে এখানে -b ± 4 কে রুট করলে পাবো হচ্ছে 2, নিচে হলো 2a। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, আমরা সবসময় যেটা পূর্ণ সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করলে সেটা একটা মূলদ সংখ্যাই হবে। তো এইখান থেকে আমরা এটা কনফার্ম হলাম যে যদি d এর মান শূন্য থেকে বড় হয়, একবার মূলদ হতে পারে একবার অমূলদ হতে পারে, কিন্তু মূলদ হবে কখন, যখন d এর মানটা পূর্ণবর্গ হবে। যদি সেটা পূর্ণবর্গ হয় সেই ক্ষেত্রেই সেটা হবে মূলদ, আর যদি পূর্ণবর্গ না হয় সেই ক্ষেত্রে সেটা হবে অমূলদ। তাহলে আমরা আজকে ক্লিয়ার হতে পারলাম যে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এই জিনিসগুলো জানতে হবে। সর্বপ্রথম আমার মাথায় রাখতে হবে যে সমাধানের যে মেইন যে সূত্রটা ছিল, সেই সূত্রটা আমি আবারও বলি যে x ছিল -b ± √b² - 4ac / 2a।
এই সূত্রের সাহায্যে একটা দ্বিঘাত সমীকরণ যদি মিডল টার্ম করাও যায় সেটাও আমরা এইভাবে করতে পারবো সমাধান। যদি মিডল টার্ম না করা যায় সেই ক্ষেত্রে আমরা এইভাবে সমাধান করতে পারবো। আর এই x এর মান এখানে দুইটা মান আছে, একটা হচ্ছে হলো দুইটাই মান পাবো আমরা। একটা এই মানটা ডিপেন্ড করবে, যদি আমি পৃথার কথা চিন্তা করি, যে নিশ্চয়ের কথা চিন্তা করি, যেখানে আছে নিশ্চয়ের উপর ডিপেন্ড করতেছে যে মূল দুটো কেমন হবে। হয়তো সমান হইতে পারে, মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে, অসমান হইতে পারে, কিন্তু টোটাল জিনিসটা ডিপেন্ড করতেছে কার উপর? ডি এর মান উপর। তো যখন ডি এর মানটা শূন্য হবে তখন আমরা দেখতে পেলাম যে মূলদ সমান এবং মূলদ, ডি এর মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে মূলদ অসমান। মূলদ অমূলদ দুইটাই হতে পারে, কিন্তু মূলদটা কখন হবে? যখন বড় কিন্তু পূর্ণবর্গ। আর যদি ডি এর মানটা 0 থেকে ছোট হয় তাহলে আমার পুরো মানে মূলদ দুইটাই হয়ে যাবে কি? অবাস্তব।